পোয়েট্রি সেকশানের যেগুলো পাঠ্যাংশ আছে সেগুলো ভালো করে দেখে নাও। এটা আমি সিলেবাসটা দেখালাম, তার আর একটা উদ্দেশ্য হচ্ছে যে কী কী বই আছে সেগুলো সম্পর্কে একখানা আইডিয়া হবে। এটা সবার কাছে আছে, বা যারা প্রিন্টেড নোটস নিয়েছো সেখানে এটা অ্যাটাচ আছে বোধহয় ফার্স্টের দিকটাতে। তো সেকেন্ড পেপারের যেটা সেকশন বি আছে 100 নাম্বার, পুরোটা পালিতে লিখতে হবে। তার মধ্যে থেকে সিলেবাস অনুযায়ী প্রথমে পোয়েট্রি পোর্শনটা আছে, এবং কোশ্চেনের মধ্যেও প্রথমে পোয়েট্রির কোশ্চেনটাই থাকে। 30 নাম্বারের একটা কোশ্চেন থাকে, তারপর প্রোজের থাকে। তো পোয়েট্রির জায়গাটা যেটা বলছিলাম যে তুলনামূলক একটু কঠিন বলে এটা পরে পড়ানো হয়েছে, তার আগে প্রোজ জায়গাটা পড়িয়ে দেওয়া হয়েছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলেও বুঝতে পারবে যে এখানে মানে বলে দাগ বা সামথিং হবে, কোশ্চেনটা থাকে। তো এই জায়গাটা মানে সেকশন বি যেটা আছে এটা 3টে ইউনিটে ভাগ করা আছে। ইউনিট 1 যেটা হচ্ছে পোয়েট্রি টেক্সট আছে, এখান থেকে 30 নাম্বারের একটা কোশ্চেন থাকে। এখানে সাধারণত দুটো অপশান থাকে, খুব রেয়ার 2-1 বছর দেখা গেছে যে কোনো অপশান নেই। জেনারেলি দুটো অপশান থাকে, তার মধ্যে একটা করতে হবে। এরকমও গেছে 4টা অপশান দিয়েছে, তার মধ্যে একটা করতে হবে। স্টিল এই জায়গাটা কিন্তু মানে যথেষ্ট পরিশ্রম সাধ্য। পালি সিলেবাসের মধ্যে অন্যতম একটা কঠিন পোর্শন। তো এখান থেকে পোয়েট্রি সেকশনের মধ্যে 4টি টেক্সট পাঠ্য আছে। প্রথম হচ্ছে ধম্মপদ। ধম্মপদ তোমরা ক্ষুদ্রকণিকায়ের যে গ্রন্থগুলি আছে 15টি, তার মধ্যে একটি দ্বিতীয় গ্রন্থ, এবং বাকি যেগুলো আছে সেগুলো সবই ক্ষুদ্রকণিকায়। তো এর মধ্যে থেকে ধম্মপদের টোটাল 26টি বর্গ আছে, তার মধ্যে 5টি বর্গ সিলেবাসে পাঠ্য আছে। যমকবর্গ, অক্ষমাদবর্গ, চিত্তিবর্গ, বুদ্ধবর্গ, মগ্গবর্গ। এগুলো যথাক্রমে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 1, 2, 3 হলো। বুদ্ধবর্গ হচ্ছে 14 নম্বর, মগ্গবর্গ হচ্ছে 20 নম্বর অধ্যায়। তো এখানে তোমাদের নোটসগুলো তো দেয়াই হচ্ছে। এর মধ্যে থেকে এই বইটি মিহির গুপ্ত সম্পাদিত সমূল ধর্মপদের একটি বই আছে। এই বইটি তোমরা প্যারালাল দেখতে পারো পড়ার জন্য, মানে পালি যে গাথাগুলো যে আছে সেগুলোর জন্য। এছাড়া ট্রান্সলেশন যে থাকে, ট্রান্সলেশনের মধ্যে পোয়েট্রি ট্রান্সলেশন প্রায়শই ধর্মপদ থেকে থাকে। এই বইটি বলা চলে কিনে রাখতে পারো। অন্যান্য বই টুকটাক এদিক ওদিক করে বা সফট কপি থেকে করতে পারো, এই বইটা কিনে রাখার মতন। যেমন বৌদ্ধ সাহিত্য বা বৌদ্ধ ধর্মের ইতিহাস, এই দুটো বই হিস্ট্রি পোর্শনের ক্ষেত্রে আমি বলেছিলাম কিনে রাখলে ভালো, এটাও সেই রকম। এই বইটিও খুব ভালো, ধর্মাধার মহাস্থবিরের যে ধর্মপদ আছে, স্টিল এইটা স্টুডেন্টদের জন্য বেশি ইউজফুল। আর এই কথায় ধর্মপদ বলে একটি বই আছে, এটাও সফট কপি তোমাদের দেয়া আছে। এটা বাংলাদেশের বই, এখানে হার্ড কপি পাওয়া দুষ্কর। তো মোটামুটি এই দুটো থেকে কাজ দেবে। কথায় ধর্মপদ বইটিতে কি আছে না, এখানে ধর্মপদের যে বর্গগুলি আছে তার সারসংক্ষেপ দেয়া আছে। যেমন এর আগে প্রোজ কোয়েশনগুলো থেকে আমরা দেখলাম যে আর্যবর্জন সূত্র, মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি পাঠ্য আছে, ওইগুলোর অনুবাদ পাওয়া যায়। বাংলা অনুবাদ আছে, মানে মেন যে টেক্সট সেটাও পাওয়া যায় পালিতে, তার বাংলা অনুবাদও পাওয়া যায়। বাংলা অনুবাদটা পড়লে একটা জেনারেল আইডিয়া হবে সেখান থেকে। স্টিল তোমাদের ক্লাসের শুরুতে যে ইন্ট্রোডাকশান দেওয়া হয় সেটা মোটামুটি এনাফ। তবে ধর্মপদের ক্ষেত্রে পার্টিকুলার, ধর্মপদের প্রত্যেকটা বর্গের 26টা বর্গের যে বিষয়বস্তু সারসংক্ষেপ, সেটা এই কথায় ধর্মপদ রবীন্দ্র বিজয় বড়ুয়ার বইতে দেয়া আছে। তো সুতরাং এই যে 5টি বর্গ পাঠ্য আছে, এগুলো ক্লাসে তো পড়ানো হবে, পাশাপাশি এই বই থেকে যে অংশগুলো মানে যে চ্যাপ্টারগুলো পাঠ্য আছে সেগুলো পড়তে পারো। তো এই হলো বিষয়। এবারে আর ইংরাজি যদি দেখো, ইংরাজিতে এই বইটি খুব ভালো। KTS সারাওর ধম্মপদ আছে,
এটারও বোধহয় সফট কপি পাওয়া যায়। এটা হচ্ছে সবচেয়ে মানে স্টুডেন্টদের জন্য ভীষণই হেল্পফুল, মানে এই বইটি থেকে কাইন্ড অফ ট্রান্সলেশনের জন্য যথেষ্ট সুবিধা হবে। আর আরেকটি মজার বিষয় সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে এই বইটি থেকে ফলো করে ট্রান্সলেশনগুলো দেয়। ম্যাক্স মুলারের যে ট্রান্সলেশন আছে, এগুলো খুব গোপনীয় বিষয়। যাই হোক, এরপরে হচ্ছে সত্যনিপাত। সত্যনিপাতের মধ্যে 5টা পাঠ্য আছে। খগ্গবিষাণ সূত্র, এটা ফার্স্ট চ্যাপ্টার। সত্যনিপাতের 5টি বর্গ আছে, আশা করি তোমাদের কিছুটা মনে আছে। উরগবজ্ঞ, মহাবজ্ঞ, চুল্লবজ্ঞ, অর্থকবজ্ঞ আর পারায়ণবজ্ঞ। উরগবজ্ঞ ফার্স্ট চ্যাপ্টার, তার 3 নম্বর সূত্র খগ্গবিষাণ সূত্র। সেম ফার্স্ট চ্যাপ্টারে 8 নম্বর সূত্র মেত্তা সূত্র। এরপরে হচ্ছে সূত্র আছে প্রব্রজা সূত্র, এটা থার্ড চ্যাপ্টারে, মানে মহাবর্গের প্রথম সূত্র। থার্ড চ্যাপ্টারের সেকেন্ড সূত্র হচ্ছে প্রধান সূত্র। এছাড়া 5th চ্যাপ্টারের ইন্ট্রোডাক্টরি পোর্শন হচ্ছে পারায়ণবর্গ বর্ধগাথা। আচ্ছা, এখানটা একটুখানি বলে রাখি যেহেতু এটা অজানা বিষয়। ধর্মপদ যে আছে, ধর্মপদ তো মোটামুটি যেটুকু পড়েছো জানো যে শ্লোকের সংকলন, বুদ্ধের যে কথা আছে সেগুলোর অনুরূপ বিষয় যেগুলো বলা আছে সেগুলো নিয়ে এখানে সংকলন আছে। যেমন যমকবর্গেতে 1 জোড়া করে বিষয়ের বর্ণনা আছে, একটা বিষয়ের ভালো দিক এবং মন্দ দিক। অপ্রমাদ বর্গ হচ্ছে অপ্রমাদ বিষয়ে বলা হয়েছে। অপ্রমাদ মানে হচ্ছে যেটা অ্যালার্টনেস বা মাইন্ডফুলনেস বলা হয়। চিত্তবর্গে চিত্ত বিষয়ে বলা আছে। বুদ্ধবর্গে বুদ্ধ বিষয়ে বলা আছে। মগ্গবর্গে মগ্গ অর্থাৎ মার্গ বিষয়ে বলা আছে। এরপরে সূত্রনিপাতের ক্ষেত্রে এই খগ্গবিষাণ সূত্র যে আছে, খগ্গবিষাণ শব্দটার অর্থ হচ্ছে গণ্ডার, এবং গণ্ডারকে বলা হয় যে গণ্ডার একা থাকে, মানে এদের যখন মেটিং সিজন থাকে, ব্রিডিং সিজন, সেটাকে বাদ দিলে এরা জেনারেলি একাই থাকে। এইখানে বলছে যে একাকী অবস্থান বা নির্জন বাস সেটা কেন শ্রেষ্ঠ, এই বিষয়ে বলা হয়েছে। এরপরে করণীয় মেত্তা সূত্র। মেত্তা মানে হলো মৈত্রী। মৈত্রী হচ্ছে, এটা বোধহয় তোমাদের আগে কোথাও হয়নি, বৌদ্ধ যে ধ্যান পদ্ধতি তার মধ্যে মৈত্রী ভাবনা বলে একটি টার্ম আসে, সেটা হচ্ছে অন্যের মঙ্গল চিন্তা করা। তো সেই বিষয়ে এই মেত্তা সূত্র আছে। এরপরে পব্বজ্জা সূত্র। পব্বজ্জা মানে জানো প্রব্রজ্জা অর্থাৎ সন্ন্যাস গ্রহণ যেটা। তো বুদ্ধের নিজের প্রব্রজ্জা বিষয়ে তিনি বলেছেন এই প্রব্রজ্জা সূত্রে। এরপর যে প্রধান সূত্র, প্রধান মানে হচ্ছে যে একটা দৃঢ়তা বা এক্সারশন এরকম বলা হয়, দৃঢ় মনোবল। তো এইটা হচ্ছে বুদ্ধ যখন গৃহত্যাগ করেছেন তখন মার এসে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছে, কিন্তু তিনি তার দৃঢ় সংকল্প নিয়ে অটল আছেন, এই বিষয়ে এই সূত্রটি আছে। আর পারায়ণবজ্ঞ হচ্ছে যে বাবরি বলে একজন ব্রাহ্মণের 16 জন শিষ্যকে তিনি বুদ্ধের কাছে পাঠিয়েছেন। তো তারা 16 জনে 16টি না, মানে 16 জনে মিলে প্রশ্ন করেছে। সেই প্রত্যেকের প্রশ্ন এবং বুদ্ধের উত্তর এইগুলো নিয়ে 16খানি সূত্র আছে। এগুলো এই অজিত মানব পুচ্ছা এরকম বলে। মানব ময়াকা মূর্ধন্য ব মানে হচ্ছে ব্রাহ্মণ যুবক বোঝায়। তো অজিত নামক ব্রাহ্মণ যুবকের প্রশ্ন, অজিত মানব পুচ্ছা এরকম, তোদেয় মানব পুচ্ছা এরকম একটা একটা করে আছে। তো সেই যে 16 জন যে গিয়েছে প্রশ্ন করেছে, তার যে ভূমিকা বা তার যে পূর্ব কাহিনী সেইটা হচ্ছে পারায়ণবজ্ঞের বদ্ধগাথা। তো এটা খুব ইন্টারেস্টিং, এটা যখন পড়ানো হবে প্রত্যেকটা তখন একটা আইডিয়া হবে। আর ওভারঅল একটা বিষয়গুলো কি আছে বলে রাখা হবে। সূত্রনিপাতের ক্ষেত্রে বাংলা বই যদি দেখো, শিলভদ্রের যে বইটি আছে এটা ভীষণ কঠিন। এই বইটি যথেষ্ট ভালো, পালি সহ বাংলা অনুবাদ আছে সাধনানন্দ মস্তবীরের। এইটিও এখানে পাওয়া যায় না, বাংলাদেশের বই, সফট কপি ইউজ করতে পারো। ইংরাজির ক্ষেত্রে সূত্রনিপাতের ইংরাজি দেখলে ভালো, তার কারণ হচ্ছে পোয়েট্রি মানে থেকে যে ট্রান্সলেশন আসে মানে ফার্স্ট পেপারে, সেখানে কিন্তু
বেশ কিছু ক্ষেত্রে সূত্রনিপাতের থেকে কোশ্চেন আসে। তো সূত্রনিপাতের ক্ষেত্রে আমি সাজেস্ট করব এই কেআর নরমানের যে বই আছে, এইটি বেশ সুন্দর অনুবাদ আছে, দ্য গ্রুপ অফ ডিসকোর্সেস বলে। এছাড়া এগেন এখানে ইউনিভার্সিটি ফলো করে এই ফস্ট বলের এডিশানটা, পুরোনো ট্রান্সলেশানে যখন ইংলিশ থেকে পালি হচ্ছে তখন এইখানের থেকে ওই ইংরাজিটা দিচ্ছে, মানে ইংরাজি রিভার্সে। তার মানে যে স্ট্যান্ডার্ড যদি ট্রান্সলেশন বলা হয়, তোমরা যেটা ট্রান্সলেট করছো সেটার মানদণ্ড হলো এই বইটি। আই থিঙ্ক সফট কপি দেওয়া আছে, নাহলে এগুলো এক খুব কমন জিনিস, 100-150 বছর হতে চললো, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে। আর এইটাও ভালো, টেক্সট উইথ ট্রান্সলেশন বলে আছে। স্টিল এই বইটা আমি পড়ে দেখিনি, খুব একটা আইডিয়া নেই। নরমানের বইটি আমার আছে এবং ফসফলের বই তো দিন ব্যবহার করাই হচ্ছে। নেক্সট হচ্ছে থেরোগাথা। থেরোগাথা থেকে 3টে স্থবিরের পাঠ্য আসে, কচায়ন, শিলব এবং তালপুট থেরো। এগুলো হচ্ছে 229 নাম্বার, 241 নাম্বার এবং 262 নাম্বার। যে থেরোগাথার মধ্যে মনে পড়ছে না, মানে সামথিং বোধহয় 700-র কাছাকাছি হবে যে স্থবিরদের যে গাথা যেগুলো, সেগুলো সংকলন আছে। এটা 3জন আছেন, 3জনের বেসিক্যালি এনাদের যেটা উপলব্ধি সেইগুলো এখানে বলা আছে। কচ্ছায়ন থেরোগাথা যেটা আছে সেটার বিষয়বস্তু হচ্ছে মূলত ওই অবন্তী রাজা চণ্ডপ্রদ্যোৎ, তাকে উনি কিছু উপদেশ দিয়েছেন যে কীরকমভাবে অ্যালার্টনেস থাকতে হয়, এই ধরনের কিছু ব্যবহারিক জ্ঞান। শিলবস্থবিরের ক্ষেত্রে শীল পালনের কি উপকারিতা, শীল অর্থাৎ সদাচার, সেইটির প্রসঙ্গে বলা আছে। শিলবস্থবিরের যে নোটটা আছে এটা বেশ সহজ তুলনামূলকভাবে, মানে প্রোজ পোয়েট্রি বা এই সেকশানের অন্যান্য নোটগুলোর থেকে অনেকটা সহজ। তালপুটস্থবিরের যে থেরোগাথা আছে সেখানের বিষয়বস্তু হচ্ছে যে ইনি যে এটা সাধনা করছেন, সেই সাধনা করার ক্ষেত্রে তিনি যে নির্বাণ লাভ করতে পারছেন না বা তার যে চিত্ত উচ্চ স্তরে যেতে পারছে না, সেই জন্য তিনি একটা আক্ষেপ প্রকাশ করেছেন, সেইগুলো এখানে সংকলন আছে। এবং তালপুটস্থবিরের এটা অনেকটা বড়, 55টা বা তার বেশি বোধহয় গাথা আছে, এটা অনেকটা সংক্ষিপ্ত করে নোটটা করা হয়েছে। এখানে যদি অনুবাদ দেখতে চাও, বাংলায় একটি অনুবাদ আছে, এটাও এখানে, হ্যাঁ এটা পাওয়া যায় মহাবোধি সোসাইটিতে। আর বাংলাদেশ থেকেও এটা পুনঃপ্রকাশিত হয়েছে এই ত্রিপিটক পাবলিশিং সোসাইটি থেকে। অনুবাদ যদি দেখা হয়, এগেন এখানে এই কেআর নরমানের অনুবাদটা আমার মতে সবচেয়ে ভালো, কিন্তু ইউনিভার্সিটি রিচ ডেভিসের যে অনুবাদ এইটিকে ফলো করে। আর এইটা নতুন বেরিয়েছে, এটা টেক্সট উইথ ট্রান্সলেশন আছে, কিন্তু এইটা আমি ঠিক জানি না, মানে এটা আমার নিজের পড়ে দেখা নেই, মানে পালি এবং ইংরাজি অনুবাদ একসাথে দেয়া আছে। এর আগে যেমন সূত্রনিপাতের আর একটা ছিল, বা ধর্মপদের কেটিয়ে সারাওয়ার বইটা ওই রকম আছে, এইরকম। থেরিগাথা থেকে কিসাগতমী, অম্বপালি, শুভা জীবকম্ব বনিকা, এই 3টি পাঠ্য আছে। এগুলো যথাক্রমে 63, 66 এবং 71 নম্বর থেরিগাথা। তো এখানে কিসাগতমী যে আছেন, কিসাগতমী হচ্ছেন, এনার কাহিনী মোটামুটি তোমরা শুনেছো। সেটা হচ্ছে যে ওই যে একজন মানে মহিলার সন্তান মারা গেছে, তখন সেই সন্তানকে তিনি বুদ্ধের কাছে নিয়ে এসেছেন প্রাণ ফিরিয়ে দিতে। তখন বুদ্ধ বলেছেন যে আপনি এমন একটি বাড়ি থেকে সর্ষে নিয়ে আসুন যেই বাড়িতে কোনোদিন মৃত্যু প্রবেশ করেনি। উনি তখন সমস্ত বাড়ি বাড়ি ঘুরলেন, গিয়ে দেখলেন এমন কোনো বাড়ি নেই যেখানে কেউ মারা যায়নি। তো তখন তার উপলব্ধি হলো যে মৃত্যু একটা সার্বজনীন সত্য। তখন তিনি বুদ্ধের দাহ কার্য সম্পন্ন করে বুদ্ধের কাছে এসে ব্রহ্মজ্ঞান নিলেন এবং পরে ইনি অর্হত হয়েছিলেন। তো তার যে এক্সপিরিয়েন্স সেইটি এই কিসাগতমী থেরি গাথাতে আছে। থেরি গাথা মানে থেরির গাথা, থেরি গাথা। তো
কিশাগতমী থেরি গাথা এরকমভাবে বলে। তো কিশাগতমী থেরির যে পোয়েট্রিগুলো আছে, তার এক্সপিরিয়েন্সগুলো তিনি যে শেয়ার করেছেন, সেটা কিশাগতমী থেরি গাথা। এরপরে অম্বপালি, অম্বপালির নাম হয়তো জানো, আম্রপালি। তো তিনি যে বৈশালীর ছিলেন, যে বার বনিতা ছিলেন। তো পরবর্তীকালে তিনি যে ওই মহাপরিনির্বাণ সূত্র পড়তে গিয়ে তোমরা দেখেছো, সেকেন্ড চ্যাপ্টারে মহাপরিনির্বাণ সূত্রে আছে যে তিনি তার যে বাসগৃহ, উদ্যান ইত্যাদি ছিল, সেগুলি বৌদ্ধ সংঘে দান করে দেন। তো এবং তিনি পরবর্তীকালে ভিক্ষুণী হয়ে যান। তো তার যে এক্সপিরিয়েন্স সেটা এখানে বলা আছে। আর এরপরে হচ্ছে শুভা জীবকম্ববনিতা। শুভা হচ্ছে এনার অ্যাকচুয়াল নাম। তিনি জীবকের আম্রবন যে আছে, জীবক অম্ববন, জীবকযুক্ত অম্ববন, জীবক অম্ববন। তো জীবক অম্ববনিকা বলা হচ্ছে। তো জীবকের আম্রবনে তিনি থাকতেন, বা অ্যাকচুয়ালি এখানে যেটা পাঠ্য আছে সেখানে জীবকের আম্রবন সংক্রান্ত বা ওখানে একটি ইনসিডেন্ট হয়েছিল, সেইটি সাপেক্ষে তার যে কথাগুলি সংকলিত হয়েছে। তো ওই জায়গায় বেসিক্যালি যে একজন যুবক এসে ওনার পথরোধ করে, তখন তিনি তার সাথে যে কথোপকথন হয় এবং তিনি তাকে বলেন যে তিনি যেহেতু সন্ন্যাসিনী প্রজ্ঞদিতা, তাকে কামনা করা তার অনুচিত। তো ইনিও এক প্রকার যে তাকে যে নানান রকমভাবে একটা প্রলোভন দেখানোর চেষ্টা করেন। তো ইনিও বলেন যে না, আমি কোনো কিছুর আমার প্রয়োজন নেই। বেসিক্যালি যেমন হয় যে মানে বিয়ে করে অনেক সুখে রাখবো, এই দেবো তাই দেবো, এইরকম সব বিবরণ আছে। তো তারপরে শেষটা খুব মানে অদ্ভুত, যে তখন জিজ্ঞেস করছেন যে এই যে শুভা, যে আপনার কি এমন পছন্দ হয়েছে আমার মধ্যে। তখন বলছে যে তোমার চোখ দুটো খুব সুন্দর। এবার সেই অপি দূরগতা সরয়ম হাসে, এরকম সব পালিতে আছে, যে আমি দূরে চলে গেলেও আমি ভুলতে পারবো না, এই রকম ভাষায় সব বলছে। অনেকটা পোয়েটিক কম্পোজিশন আছে এই জায়গাতে, এইটাতে, এবং তালপুটো থেরের যে আছে সেখানে। তো অলংকার সমৃদ্ধ ভাষায়, ওই জন্য এইগুলোকে এখানে রাখা হয়েছে সিলেবাসে। যাই হোক, তো তখন উনি কি করেছেন, একটা চোখ মানে উপড়ে ওনার হাতে দিয়ে দিয়েছে। তো ওনার তখন সম্বিত ফিরেছে। তো যাই হোক, তিনি ক্ষমা আছে তারপর ফিরে গেছেন। আর এই শুভাজীব কম্পবনিকা তিনি পরে বুদ্ধের কাছে এসেছেন, এবং ওখানে উল্লেখ আছে যে বুদ্ধের দর্শন করেই তার চক্ষু তিনি পুনরায় ফিরে পেয়েছেন। এই মোটামুটি থেরিগাথা আছে। এখন থেরিগাথা থেকে অনুবাদ বাংলায় একটি আছে শিরভদ্রের, আর বোধহয় বাংলাদেশ থেকে কিছু একটা বেরিয়েছে, বেলুরানী বড়ুয়া না এরকম কারো একটা বই আছে, আমার ঠিক মনে পড়ছে না। বাংলাদেশের বই তো এখানে পাওয়া যাবে না, সে আলোচনা করে লাভ নেই। আর টেক্সট উইথ ট্রান্সলেশন নতুন একটা বেরিয়েছে, এটা আমি জানি না। স্টিল আমি সাজেস্ট করব, এইটি অনেক ভালো, কেয়ার নরমানের যে ট্রান্সলেশন আছে। আর ইউনিভার্সিটি ফলো করে এই রিস ডেভিসের যে ট্রান্সলেশন আছে, পামস অফ দ্য আর্লি বুদ্ধিস্ট ভলিউম 1, মানে মানে ভিক্ষুণীদের সেম ভলিউম 2 হচ্ছে থেরোগাথার উপরে, এই যে উপরে এনারই দুটো ভলিউমে পাবলিশ হয়েছে। আই থিঙ্ক এগুলো যেগুলো বলা হচ্ছে এগুলো সবই সফট কপি দেওয়া আছে। পালি অপশনাল রিলেটেড বুকস বলে যে তোমাদের ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে সেখানে। আর বাকি জিজ্ঞাসা করতে পারো, অথবা এগুলো মানে প্রসিদ্ধ বই, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবে পিডিএফ। আচ্ছা, এই তো প্রোজ সেকশন তো বলেছি। পোয়েট্রি সেকশনে তাহলে ধর্মপদ যে আছে, ধর্মপদ থেকে আপাতত অপ্রমাদ বজ্ঞ পড়া হবে। কোশ্চেনটা দেখে নেওয়া যাক। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম অপ্রমাদ? অপ্রমাদ বলতে কী বোঝো? ওয়াই অপ্রমাদ বজ্ঞ ইজ সো কল্ড? কেন অপ্রমাদ বজ্ঞকে এইরকম বলা হয়? সামারাইজ দ্য কন্টেন্ট অফ অপ্রমাদ বজ্ঞ। অপ্রমাদ বর্গের যে বিষয়বস্তু সেইটি বলো। অ্যাড এ নোট অন ইটস হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে বলো। এটাই এসেছে 18 ইত্যাদি সালে। ডিসকাস দ্য ডক্ট্রিনাল ইম্পর্টেন্স অফ দ্য অপ্রমাদ বর্গ। মোটামুটি ওভারঅল হচ্ছে এই অপ্রমাদ বর্গের যে বিষয়বস্তু সেগুলো সম্পর্কে জানতে চেয়েছে। তো অপ্রমাদ বর্গ
বিষয়ে যদি তোমাদের সম্ভব হয়, কথায় ধর্মপদ যে বইটি আছে ওই বই থেকে যে বাংলায় যে লেখা আছে সেটা পড়ে দেখতে পারো। অন্যান্য পোর্শনগুলো তো নেই, সেই জন্য মানে অন্যান্য যে সিলেবাসের যেগুলো আছে সেগুলো সম্পর্কে বাংলায় সচরাচর পাওয়া যায় না। তো যেহেতু এখানের এটা অ্যাভেলেবেল আছে, ধর্মপদেরগুলো সেগুলো পড়ে দেখতে পারো, অথবা মূল পালি এবং বাংলা যে ট্রান্সলেশন যেগুলো আমি বললাম, বাংলা অনুবাদ তো মোটামুটি সবেরই পাওয়া যায়, সেগুলো একবার পড়ে দেখতে পারো, সেক্ষেত্রে একটা বেসিক আইডিয়া হবে। আদারওয়াইজ নোটগুলোকে ডাইরেক্ট তৈরি করতে পারো, যেভাবে আগের সব কিছু পড়েছো, খুব একটা তাতে অসুবিধা হবে না। কিন্তু দীর্ঘদিন যদি মনে রাখতে চাও বা সেটা উদ্দেশ্য হলে, তাহলে একটু বেশি সময় দিতে হবে। এবার মেইন নোটে আসা যাক। ধম্মপদস্য ধর্মপদের দ্বিতীয় বর্গ হলো অপ্রমাদ বর্গ, অপ্রমাদ বর্গ। তো অপ্রমাদং বুচ্চতি সতিয়া অবিপ্রবাস, এইটা একটা কোটেশন আছে, এইটা বুদ্ধ ঘোষেন উত্তম, বুদ্ধ ঘোষের দ্বারা উক্ত হয়েছে বা বুদ্ধ ঘোষ বলেছেন। তো কোটেশন, অপ্রমাদং বুচ্চতি, বুচ্চতি মানে হচ্ছে প্যাসিভ ভয়েস। ইট ইজ সেড, বা অপ্রমাদ বলা হয় কাকে না, সতিয়া অবিপ্রবাস। অবিপ্রবাস মানে হচ্ছে, এখানে কিছু লেখাই নেই, এখানে লিখে রাখো অবস্থান, অবস্থান বা অবস্থিতি বা উপস্থিতিও লেখা যায়। স্মৃতির উপস্থিতিকে বলা হয় অপ্রমাদ। স্মৃতি জিনিসটি কি? স্মৃতি হচ্ছে সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি, এটা অষ্টাঙ্গিক মার্গে যেটা সপ্তম আছে সম্যক স্মৃতি, সেইটি। এটা নোট এসে যে পড়ানো হয়েছিল, এসে নোটের মধ্যে এটা ছিল। তো বেসিক্যালি এইটিকে ট্রান্সলেট করা হয় মাইন্ডফুলনেস হিসেবে, মানে অ্যালার্টনেস। এবার তার বুদ্ধিস্ট পার্সপেক্টিভটা কীরকম, সেটাই সম্যক স্মৃতির মধ্যে ছিল। তো ওই জায়গাটা যারা পড়েছো বা ক্লাস করেছো মোটামুটি একটা আইডিয়া করতে পারবে। এখানে ডিটেলস আমি বলছি না, কেননা সেটা এখানে আলোচনা। তো স্মৃতির অবস্থান বা মাইন্ডফুলনেস, সেইটিই হচ্ছে অপ্রমাদ। এটি বুদ্ধ ঘোষের থেকে কোটেশন দেওয়া হয়েছে। সতী ইতি চিত্তস্য পর্যবেক্ষণ, সতী ইতি, স্মৃতি শব্দটা পালিতে সতী হচ্ছে। তো স্মৃতি হলো চিত্তের পর্যবেক্ষণ, অর্থাৎ পর্যবেক্ষণ, ওটাই মাইন্ডফুলনেস, অ্যালার্টনেস যেটা। তস্যা অবিপ্রবাস, আচ্ছা এই কথাটি যে বলা হলো সেটাকেই সেলফ কমেন্টারি হচ্ছে, মানে পালিতেই এটার ব্যাখ্যা করা হচ্ছে। স্মৃতি হলো চিত্তের পর্যবেক্ষণ, আর তস্যা অবিপ্রবাস বা অবিরতং অবধানং, অবিরত অবস্থান এব অপ্রমাদ, সেটি হলো অপ্রমাদ। অস্মিং অপ্রমাদ বর্গে, এই অপ্রমাদ বর্গে অপ্রমাদ বিষয়কা, অপ্রমাদ বিষয়ক দ্বাদশ গাথা মানে 12টি গাথা সংগৃহীত হয়েছে। তস্মা অয়ং বর্গ, তাই এই বর্গ অপ্রমাদ বর্গতি বুদ্ধ, অপ্রমাদ বর্গ বলে উক্ত হয়। এটা অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে, কিন্তু এটাকে অ্যাক্টিভ ভয়েসে আনা হয়েছে, বা একটু ঘুরিয়ে বলা হচ্ছে, এই বর্গকে অপ্রমাদ বর্গ বলা হয়, বা এই বর্গ অপ্রমাদ বর্গতি বুদ্ধ মানে উক্ত হতি, উক্ত হয়। এরপরে অপ্রমাদ হচ্ছে অমতস্য নিব্বানস্য, বা অমৃত বা নির্বাণের লাভের উপায়। তস্মা, তাই অপ্রমাদ অমতপদম, অপ্রমাদ হলো অমৃতের পথ। অমৃত লাভের যেটা পথ সেটা হচ্ছে অমৃত পদ বলা হচ্ছে। পদ শব্দটি এখানে পথ অর্থে প্রয়োগ হচ্ছে। প্রমাদ বসে না, প্রমাদ বশত। তো অপ্রমাদ মানে যদি মাইন্ডফুলনেস হয়, আনমাইন্ডফুলনেস বা তার উল্টোটা যেটা হবে সেইটা হচ্ছে প্রমাদ। তো প্রমাদ বসে না, প্রমাদ বশত, পনটা এখানে আলংকারিক। জরা মরণাদি দুঃখম, জরা
বার্ধক্য বার্ধক্য এবং মৃত্যু ইত্যাদি দুঃখ লভন্তি পায় বা লাভ করে। তস্মা তাই প্রমাদ মচ্চুন পদম, তাই প্রমাদ হলো মৃত্যুর পদ। যেখানে এই ডবল কোটেশন আছে এগুলো হচ্ছে মানে অ্যাকচুয়াল টেক্সটেরে, এগুলোকে কখনো চেঞ্জ করবে না এবং এগুলো যেন ভুল না হয়, অ্যাজ মাচ অ্যাজ পসিবল নির্ভুলভাবে লেখার চেষ্টা করবে। তো তাই প্রমাদ মচ্চুন পদম, প্রমাদ হলো মচ্চু মানে মৃত্যুর পদ। মচ্চুন মচ্চুস্ব মচ্চুন উকারান্ত শব্দ। ইয়ে অপ্রমত্তা, যারা অপ্রমত্ত, তে পুনঃ পুনঃ ন মিয়ন্তি, তারা পুনঃ পুনঃ মৃত হয় না। যথা প্রমত্তা, যেমন প্রমত্তিরা পুনঃ পুনঃ মতা হন্তি, পুনঃ পুনঃ মৃত হয়। এইটার তাৎপর্য হচ্ছে যারা এই অপ্রমাদ বা এই সম্যক স্মৃতি লাভ করেছেন তারা এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন এবং তারা নির্বাণ লাভ করবেন। তো যারা সেটা করেনি তারা এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে থাকবে এবং জন্মানো, পুনরায় মৃত্যুবরণ করা, আবার জন্ম, তারপর আবার মৃত্যুবরণ করা, তো এই বারবার তারা মৃত হয়, এই অর্থে এটাকে বলে। এতং সত্যং, এই সত্যকে বিশেষত ইয়ৎপা, বিশেষভাবে বা বিশেষত বিসর্গ হবে বাংলায়, ইয়ৎপা জেনে, অরিয়ানং গোচরে রথা, আর্যগণের গোচরে রত মানে আর্যগণের অধীনে যারা অবস্থান করছে তারা, পণ্ডিতা পণ্ডিতেরা, অপ্রমাদম হি প্রমোদন্তি, অপ্রমাদের মধ্যে প্রমোদ লাভ করে বা আনন্দ লাভ করে। আচ্ছা, তে সততং ঝায়ন্তি, তারা সতত ধ্যান করে, ঝায়তি ঝায়ন্তি, দৃঢ় পরাক্রমা হন্তি, দৃঢ় পরাক্রম হয়। এইখানে নিচে বিন্দুটা ভালো করে দেবে, এইখানে সরে গেছে এটা ফন্টের জন্য। তত, তারপর, যোগক্ষেম স্বরূপং, যোগক্ষেম স্বরূপ, যোগক্ষেম শব্দটা অরীয় পরিবেশনা সূত্রের মধ্যে ছিল, ওই অনুত্তরং, অজাতং, অভূতং, যোগক্ষেমং, এরকম টার্ম একটা ছিল। যোগক্ষেম মানে শান্তি, এবং এখানে ওই এলআইসির লোগোতে যোগক্ষেমং বহামহং ইত্যাদি সেই কথাটি আমি বলেছি। তো অনুত্তরং নিব্বাণং, অনুত্তর মানে সর্বশ্রেষ্ঠ, যার উত্তর বা উপরে কিছু নেই, এই রকম নির্বাণং অধিগচ্ছন্তি, লাভ করে। এইখানে যে ভাষাটা আছে এটা আমার ভাষা না, এটা অ্যাকচুয়াল যে পালিটা আছে সেইটার গদ্যরূপ বলা চলে। অপ্পমাদ অমত পদং প্রমাদ মচ্চুন পদং, অপ্পমত্তা ন মিয়ন্তি ইয়ে প্রমত্তা যথামতা, এই শ্লোকের এইখানটা হলো মানে এটার গদ্যরূপ। এতং বিশেষত যৎপা অপ্পমাদং হি পণ্ডিতা অপ্পমাদে প্রমোদন্তি অরিয়ানং গোচরে রথা, মানে এক্স্যাক্ট শ্লোকটা যে আছে তার শব্দগুলোকে দিয়েই এই গদ্যটা বানানো হচ্ছে। পরেরটা ওই সিমিলার আছে, তে ঝাইন সাততিকা নিত্যং দল্ভ পরাক্রমা কুসন্তি ধীরা নিব্বাণং যোগক্ষেমং অনুত্তরম ইত্যাদি। তো এই জন্য কিন্তু পোয়েট্রির এটা যথেষ্ট কঠিন, কারণ এই পোয়েট্রির এটাকে ভাঙিয়ে সরল ভাষায় আনা খুব কঠিন। যারা লিটারেচারের লোক তারা মোটামুটি এগুলো বুঝতে পারবে। আর যেহেতু পালি একটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, সেইটাকে মানে আধুনিক ভাষার সমতুল্য করে আনা খুব মুশকিল, এবং এইগুলো যথেষ্ট কঠিন। প্রোজের নোটগুলো তুলনামূলকভাবে সহজ, আকারে হয়তো বড় হতে পারে, কিন্তু এইখানে এর থেকে নিচে নামানো মুশকিল আছে মানে এই ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডকে। এবারে কস্য যশ অভিবর্ধতি, কার যশ বৃদ্ধি পায়। তো উত্থানবত, উত্থানকারী, সতীমত স্মৃতিমানের, সূচিকর্মস্য, যার কর্মসূচি তার, নিসম্যকারীণ, যিনি সতর্ক, সংযতস্য, যিনি সংযত, ধর্মজীবিন, যিনি ধর্মজীবী, অপ্রমত্তস্য, অপ্রমত্তের যশ অভিবর্ধতি, যশ বৃদ্ধি পায়। এইখানে একটু নিজেরা চেষ্টা করে শুধু মুখস্থ না করে ওয়ার্ড ফরমেশনগুলো বোঝায়। যেমন উত্থান বন্ধ, এখানে হলো মূল শব্দ, এটা 14 ক্লাসে যে ছিল সেই তার মধ্যে পড়ছে। উত্থান বন্ধ থেকে উত্থানবত, যেমন ভগবত মানে ভগবানের, উত্থানবত উত্থান যার আছে, উত্থান বান বা উত্থান বন্ধ তার, এগুলো সব ষষ্ঠী হচ্ছে। সতীমত, সতীমন্ত বলে একটি শব্দ ছিল, শ্রুতিমান,
তার ষষ্ঠী, শুচিকর্মস্য শুচিকর্ম তার ষষ্ঠী, নিসম্যকারী থেকে নিসম্যকারীণ এটাও ষষ্ঠী, হিতকারী হিতকারীণ যেমন রূপ হয় সেই রকম, সংযতস্য সংযতের এটাও বোঝা যাচ্ছে ষষ্ঠী, ধম্মজীবী থেকে ধম্মজীবিন এটাও ষষ্ঠী, অপ্রমত্তস্য ষষ্ঠী এমনি বোঝা যাচ্ছে। তো হঠাৎ করে কেন এখানে উত্থানবত সতীমত হচ্ছে, এগুলো একটু যদি অ্যালার্টনেস রাখো তাহলে মনে রাখতে সুবিধা হবে। এখানে এগুলো শ্লোক থেকে নেওয়া হয়েছে যে উত্থানবত সতীমত শুচিকম্মস্য নিসম্যকারিণ সংযতস্য চ ধম্মজীবিনো অপ্রমত্তস্য যশো বিবর্ধতি, এইরকম। তো সেটারই গদ্যরূপ এখানে দেওয়া হয়েছে। এটাকেও সহজ করা যায়, কিন্তু এইটা সহজ করলে যেটা সমস্যা হবে এর গুণমান ভীষণ কমে যাবে। প্রোজ পোর্শনে সিম্পলিফাই করলে তবু অতটা সমস্যা নেই, এখানে এমন একটা জিনিস দাঁড়াবে দেখে মেন পালিটার সাথে রিলেট করাই যাবে না। এই উত্থানবতর জায়গায় যদি কোনো সরল শব্দ দেয়া হয় সেইটা। এবারে মেধাবী জন কিং করতি, মেধাবী ব্যক্তি কি করেন, এবার এখানে কোটেশনটা দেয়া হয়েছে। উত্থানেন প্রমাদেন সংযমেন দমেন চ দীপং কৈরাথ মেধাবী ইয়ং ওঘো নাভিকীরতি। শ্লোকের যে মাঝখানে উচ্চারণ কাটে, মানে এটা নোট করবে, উত্থানেন প্রমাদেন একটা, সংযমেন দমেন চ দীপং কৈরাথ মেধাবী ইয়ং ওঘো নাভিকীরতি। এখানে বাংলা অর্থ নিচে দেয়া হয়েছে, আমি ভেঙে বলে দিচ্ছি। তাও উত্থানেন মানে উত্থান, উত্থানের দ্বারা, আর অপ্রমাদেন সন্ধি হয়ে উত্থানেন প্রমাদেন, অটা কাটছে এখান থেকে, এইটা গিয়ে এখানে জুড়ছে। সংযম উত্থানের দ্বারা এবং অপ্রমাদের দ্বারা দুটোই তৃতীয়া বিভক্তি হচ্ছে। সংযমেন সংযমের দ্বারা, দমেন দম অর্থাৎ আত্মদমনের দ্বারা। দীপং কৈরাথ মেধাবী, মেধাবী ব্যক্তি, দ্বীপ মানে এটা দয়ে বয়ে দীর্ঘই পর দ্বীপ হচ্ছে, আইল্যান্ড। কৈরাথ মানে তৈরি করেন, কৈরাথ হচ্ছে, এটা তোমাদের 20A ক্লাসের মধ্যে মোস্ট প্রবলি ছিল, অর বোধহয় মিস হয়ে গেছে, আমার খেয়াল হচ্ছে না। তো এটা হচ্ছে কর যে ধাতু আছে সেইটার সপ্তমী কি হবে, করেইয় করেইয়ুম বা করেইয়াথ, করেয়াথ মানে সো করেইয় তে করেইয়ুম তং করেইয়াসি তুমহে করেইয়াথ। এই করেইয়াথ যেটা হচ্ছে সেইটার জায়গায় কৈরাথ বলে একটা এক্সট্রা ফরমেশন হয়, মানে সিঙ্গুলার হচ্ছে কৈরা আর কৈরাথ, এইরকম। তুমি করো, তোমরা করো, বা তোমার করা উচিত, তোমাদের করা উচিত। তো মেধাবী ব্যক্তির দ্বীপ করা উচিত, দ্বীপ নির্মাণ করা উচিত। ইয়ং যাকে, ওঘ, ওঘ মানে হচ্ছে প্লাবন, নাভিকীরতি, ন অভিকীরতি দুটো শব্দ হয়েছে। অভিকীরতির অর্থ হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া বা ডুবিয়ে দেয়। তো বলছে উত্থানের দ্বারা, উত্থান মানে হচ্ছে যে একটা যে উদ্যম বোঝাচ্ছে, অপ্রমাদ মানে অ্যালার্টনেস বা মাইন্ডফুলনেস, সংযম আর দমন করা মানে রেস্ট্রিকশন, এবং দমন মানে তো অনুরূপ বোঝায় বিষয়। তো এইগুলোর দ্বারা মেধাবী ব্যক্তি একটা দ্বীপ নির্মাণ করেন। এটা আলংকারিক ভাষায় বলছে যে নিজেকে এমন একটা অবস্থায় নিয়ে যায় যে জাগতিক কোনো কিছুই এসে তাকে যে ভাসিয়ে নিয়ে যেতে পারে না বা পরাভূত করতে পারে না। এই হলো, এখানে বাংলা অনুবাদটা দেয়া আছে। স্টিল পালিটা ধরে ধরে তৈরি করার চেষ্টা করবে। এই যে এইটা দেয়া আছে, এই কোটেশনটা, এইগুলো মিহিরগুপ্ত ধর্মপদ বা কেটিএ সারাওয়ার্দের ধর্মপদ আছে, তাতে একদম ওয়ার্ড বাই ওয়ার্ড দেওয়া আছে। উত্থানেন, উত্থানের দ্বারা, অপ্রমাদেন, অপ্রমাদের দ্বারা, তোমাদের যেভাবে পড়ানো হয় বা এগুলো দেয়া হয়েছে সেই রকম ভেঙে ভেঙে দেয়া আছে। এবারে বালা দুর্মেধীন জানা, মূর্খ, দুর্মেধ বা দুর্মেধা মানে
মেধাহীন ব্যক্তিরা জনাতু, তু মানে কিন্তু বোঝায়, প্রমাদং অনুযুঞ্জন্তি, প্রমাদে যুক্ত হয়। মেধাবী বন অপ্রমাদং শ্রেষ্ঠং ধনং ব, মেধাবী ব্যক্তি অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনের মতন। ধনং ব হচ্ছে অ্যাকচুয়ালি ইব আছে, ইব মানে মতো বোঝায়, এখানে সন্ধির জন্য ইটা কাটছে। ধনং ব রক্ষতি, রক্ষা করে। তস্মা বুদ্ধ, তাই বুদ্ধ, প্রমাদং বা কামরতি সন্ধবম, প্রমাদ বা কামরতি সন্থব, সন্থব মানে হচ্ছে সংসর্গ, কাম এবং রতি সংসর্গ, এতে ন অনুযুঞ্জিত, যুক্ত না হতে দেশেশি উপদেশ দিয়েছেন। কথম কেন? অপ্রমত্ত হি ঝায়ন্ত, ঝায়ন্ত হচ্ছে ঝায়তি, ঝায়ন্তী তার প্রেজেন্ট পার্টিসিপল, মানে তিনি ধ্যানরত, ধ্যানশীল। যিনি অপ্রমত্ত এবং ধ্যানশীল তিনি পপ্পতি বিপুলং সুখম, পপ্পতি মানে লাভ করেন বিপুল সুখ। যদা পণ্ডিত জন, যখন পণ্ডিত ব্যক্তি, অপ্রমাদেন অপ্রমাদের দ্বারা, প্রমাদং পরিত্যজতি, প্রমাদকে পরিত্যাগ করে, তদা সো, তখন তিনি বা সে, পঞা ইব প্রাসাদং আরুহতি, প্রজ্ঞা ইব মানে মতো, প্রজ্ঞার মতন প্রাসাদে আরোহণ করেন। প্রমত্ত জনাতু, কিন্তু প্রমত্ত ব্যক্তিরা, পঞাহীন ভূমিয়ং, প্রজ্ঞাহীন ভূমিতে তিষ্ঠন্তি, দাঁড়িয়ে থাকে। তস্মা তাই, যথা পর্বতে স্থিত জন, যেমন পর্বতে স্থিত ব্যক্তি, ভূমিস্থিতং জনং অবেক্ষতি, ভূমিস্থিত মানুষকে দেখে, তথা সেই রকমভাবে অপ্রমত্ত ধীর, অপ্রমত্ত এবং জ্ঞানী ব্যক্তি, প্রমত্তে বালে অবেক্ষতি, প্রমত্ত মূর্খদের দেখে। এগুলো সব ওই শ্লোকের গদ্যরূপ হচ্ছে। প্রমাদং অপ্রমাদেন যদানুদতি পণ্ডিত, পঞা পাসাদমারুহ্য অশোক শোকিনী ভজং, পব্যতর্থ বভূমর্থে ধীর বালে অবেক্ষতি। এইরকম এগুলো আমার গ্র্যাজুয়েশনের সময় পড়া, গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার মানে হচ্ছে 14 সাল, 10 বছর হতে চলল। এই জন্য তোমাদের বারবার বলা যে তোমাদের সারফেস লেভেলে জিনিসগুলোকে পড়ো বলে মনে রাখতে পারো না। স্টিল মানে আমার গ্র্যাজুয়েশন পড়া মানে তো সেটা ধৈর্য ধরে পড়া, অপশনাল তো অতটা পড়া সম্ভব নয়, কিন্তু তাহলেও ধরে ধরে বা সিস্টেমেটিক্যালি যদি পড়া হয় ওয়ার্ড বাই ওয়ার্ড, তাহলে তুলনামূলক আরও ভালো মনে রাখা যাবে। যারা পালি নোটগুলো তৈরি করছে তারা অনেকেরই এটা বলছে যে আজকে পড়লাম, 1 সপ্তাহ পরে হয়তো ভুলে যাচ্ছি। তো সেটার মেন কারণ হচ্ছে যে না বুঝে মুখস্থ করা। তো মোটামুটি যেটা পালিটা আছে এটা ইন্ডিভিজুয়াল আমি যেভাবে বলি, এটা যদি বলতে পারো একদম ধরে ধরে প্রত্যেকটা শব্দ, তারপর যদি মুখস্থ করতে যাও তাহলে এটা সহজে ভুলবে না। এবারে মনুষ্যেষু, মানুষের মধ্যে, অপ্রমত্ত এব অজ্ঞ, অপ্রমত্তই হচ্ছে অগ্র। সহি তিনি, এখানটা ডবল হয়ে গেছে। আচ্ছা, অপ্রমত্ত প্রমত্তেষু সুত্তেষু বহু জাগর, অবলস্যং বশীঘস্য হিৎপায়াতি সুমেধস। এইখানেই থেমে থেমে উচ্চারণ করতে হবে। তো অপ্রমত্ত প্রমত্তেষু, এই কোটেশনটাও মিহিরগুপ্তের ধর্মপদে ধরে ধরে পেয়ে যাবে, পারলে আলাদা করে ওগুলো লিখে বা পড়ে রাখতে পারো। অপ্রমত্ত প্রমত্তেষু, যিনি প্রমত্তদের মধ্যে, প্রমত্তেষু প্রমত্তদের মধ্যে, নরেষু মানুষদের মধ্যে, অপ্রমত্ত যিনি প্রমত্তদের মধ্যে অপ্রমত্ত, সুত্তেষু বহু জাগর, সুপ্ত মানে হচ্ছে সুপ্ত, সুপ্ত ঘুমন্তদের মধ্যে বহু জাগর মানে অধিক জাগ্রত যিনি, ঘুমিয়ে নেই। অবলস্যং বশীঘস্য, এটা হচ্ছে অবলাস্য, তালবস্য এবার, মানে বলহীন অশ্ব থেকে অবল অশ্ব অবলস্য, তো অবলস্যং মানে দুর্বল বা বলহীন অশ্বকে, ব মানে হচ্ছে ইব মতো বলে যেটা বোঝায়, হচ্ছে বলহীন অশ্বকে যেমন শীঘস্য, শীঘ্র থেকে শীঘ্র যুক্ত অশ্ব, শীঘস্য
মানে অবলাস্য আর শীঘ্রাস্য। বলহীন অশ্বকে যেমন শীঘ্র অশ্ব মানে শীঘ্রগামী অশ্ব হিত্বা ইয়াতি পরিত্যাগ করে চলে যায়, একই রকমভাবে হিত্বা ইয়াতি সুমের অশ্ব মানে এই প্রমত্তদের বা সুপ্ত ব্যক্তিদেরকে প্রমত্তদের মধ্যে অপ্রমত্ত পরিত্যাগ করে চলে যায়, মানে যিনি সুমেধস, অপ্রমত্ত সুমেধস, অপ্রমত্ত এবং সুমেধাযুক্ত বা মেধাবী ব্যক্তি, তিনি প্রমত্তদের ছাড়িয়ে চলে যান, আগিয়ে যান, বা সুপ্তদের আগিয়ে চলে যান, যেমন দুর্বল বা বলহীন অশ্বকে শীঘ্রগামী অশ্ব ফেলে চলে যায়, সেই রকম। এবারে অপ্রমাদের দ্বারা ন কেবলং মনুষ্যেষু শ্রেষ্ঠবতী, মানুষের মধ্যেই কেবল শ্রেষ্ঠ হয় না, অপ্রমাদেন মঘবা, এবার কোটেশন দেওয়া হচ্ছে, অপ্রমাদের দ্বারা মঘবা মানে ইন্দ্র, ইন্দ্রের নাম মঘবা, এছাড়া আরও একটা নাম পালিতে ব্যবহার হয়, সেটা হচ্ছে শক্য, এটাও আগে পেয়েছ, দধিবাহন জাতকে বোধহয় ছিল, যে শক্র হয়ে জন্মেছেন ওই একজন ব্রাহ্মণ ভাই। তো দেবানং শ্রেষ্ঠতম গত, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতা মানে শ্রেষ্ঠতা, গত মানে এখানে অর্থ হচ্ছে লাভ করা, শ্রেষ্ঠতা লাভ করেছেন মঘবা, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠতা লাভ করেছেন অপ্রমাদের দ্বারা। তস্মাৎ সব্যে, তাই সকলে অপ্রমাদং প্রশংসন্তি, অপ্রমাদকে প্রশংসা করে, প্রমাদ গরহিত সদা, প্রমাদ সর্বদা গর্হিত হয়, নিন্দিত হয়। ইয় ভিক্ষু অপ্রমাদে রত হতি, যে ভিক্ষু অপ্রমাদে রত হন মানে নিযুক্ত হন, প্রমাদে চ ভয়ং পশ্যতি, এবং প্রমাদের মধ্যে ভয় দর্শন করেন, সো অণুং থূলম, অণু পরিমাণ বা স্থূল, সব্যং সংযোজন সকল সংযোজন, দহং, এই দহংটা হচ্ছে অ্যাকচুয়ালি দহন্ত, দহতি দহন্ত দহন্ত, তো দহন্ত মানে প্রেজেন্ট পার্টিসিপল, দহন করে বা দহন করতে করতে, বার্নিং, অগ্নি বা গচ্ছতি, অগ্নির মতো গমন করে, মানে সকল সংযোজনকে তিনি দগ্ধ করতে করতে অগ্রসর হন। তস্য পরিহানি নথি, তার কোনো হানি হয় না, সো নিব্বাণস্য সন্তিকে গচ্ছতি, তিনি নির্বাণের নিকটে যান। এগুলো সবই ওই ভার্স যেগুলো আছে, শ্লোকগুলোর গদ্যরূপ আছে। অপ্রমাদ রত ভিক্ষু বমাদে ভয়দশিবা, সংযোজনং অনুং ধূলং দহং অগ্নি বা গচ্ছতি, এইরকম। অভাব্য পরিহানায় নিব্বাণস্য শান্তিকে, তারপরের শ্লোকের এ আছে। আচ্ছা, এবারে অপমাদ বজ্ঞস্য এখানে কমপ্লিট হলো এই 12টা গাথার বিষয়। অপমাদ বজ্ঞস্য গাথায়, অপ্রমাদ বর্গের গাথাগুলি বুদ্ধ শাসনে প্রসিদ্ধা, বৌদ্ধ ধর্মে প্রসিদ্ধ। বুত্তম বলা হয়েছে নিগ্রোধ সামনের অত, নিগ্রোধ সামনের থেকে, অপ্রমাদং অমতপদম, অপ্রমাদ হচ্ছে অমৃতের পদ, ইত্যাদি শ্রুত্বা, ইত্যাদি শুনে, মানে এই অপ্রমাদ বর্গের কথা শুনে, অশোক নাম মহাভূপতি, অশোক নামে মহাভূপতি মহারাজ বুদ্ধবচনে প্রসন্ন হয়েছিলেন। অপমাদপন সতীপর্থানম, অপ্রমাদ হল সতীপর্থান, স্মৃতিপ্রস্থান একটি টার্ম আছে, বৌদ্ধ সাধনার একটি বিষয়। পঞ্চেন্দ্রিয়েষু সতীন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে স্মৃতি ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে এগেন একটা সাধনার বিষয় বলা হয়। বলেষু সতী বলম, পঞ্চ বলের মধ্যে স্মৃতি বল। সপ্তবোধ্যঙ্গেষু সতী সম্বোধ্যঙ্গম, সপ্তবোধ্যঙ্গের মধ্যে স্মৃতি নামক সম্বোধ্যাঙ্গ। অর্থঙ্গীয় মজ্ঞেষু সম্মা সতী, অষ্টাঙ্গিক মার্গের মধ্যে সম্যক স্মৃতি। তাহলে অপ্রমাদ বা স্মৃতি যেটা, সেইটি কিন্তু যে বৌদ্ধ ফিলোসফি বা ধর্ম সাধনা, তার মধ্যে বিভিন্ন জায়গাতে এইটা অবস্থান করছে, সেটার এক্সাম্পল দেওয়া হলো। অপ্রমাদ বুদ্ধ শাসন এবং এইরকমভাবে অপ্রমাদ বুদ্ধ শাসনে বহুধা প্রকাশিতা, অপ্রমাদ বুদ্ধ শাসনে বা বুদ্ধ ধর্মে বহুভাবে প্রকাশিত হয়েছে।